হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ লেসন। তো এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6 এবং পার্ট 7 অর্থাৎ সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে যে অ্যাক্টিভিটি টাস্কগুলি দেওয়া হয়েছে তার সমস্ত প্রশ্নের উত্তরগুলি আজকের ভিডিওতে আমরা জেনে নেব। তো প্রথমে আমরা পার্ট 6-এর যে অ্যাক্টিভিটি টাস্কগুলি দেওয়া হয়েছে তার উত্তরগুলি জানবো, তারপর পার্ট 7-এর অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলি জানবো। তো পার্ট 6-এ দেখো প্রথমে কী দেওয়া আছে, 1 নম্বরে দেওয়া আছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 2 এবং একের দাগে প্রশ্ন দেওয়া আছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও, কার পাশে দাঁড়ানোর এই আহ্বান। তো উত্তরটা আমরা এভাবে লিখব, কবি শক্তি চট্টোপাধ্যায় দাঁড়াও কবিতায় মনুষ্যত্ব, বিবেক, বোধ ইত্যাদি গুণসম্পন্ন মানুষকে অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। মানুষ হয়ে মানুষের উপর অত্যাচার নিপীড়ন না চালিয়ে মানুষের পাশে দাঁড়ানো উচিত বলে কবি আর্তি জানিয়েছেন। তো এই প্রশ্নের উত্তরটা আমরা এভাবে লিখলাম। 1-2 দাগে প্রশ্ন দেওয়া আছে, রমেশ অবাক হইয়া কহিল ব্যাপার কি, উত্তরে চাষিরা কী বলেছিল। তো উত্তরটা আমরা এভাবে লিখব, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পল্লী সমাজ পাঠ্যাংশে চাষিরা গ্রামের 100 বিঘা জমির ফসল রক্ষা করার জন্য জমিদারির দক্ষিণ দিকের বাঁধ কেটে জল বের করে দেওয়ার অনুরোধ জানায়। এরপরে দেখো 1-3 দাগে প্রশ্ন দেওয়া আছে, একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ কাদের দেখে এ কথা মনে হয়। তো উত্তরটা হবে, ছন্নছাড়া কবিতাটিতে স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ বলতে রাস্তায় দাঁড়িয়ে আড্ডা দেওয়া একদল ছন্নছাড়া যুবকের কথা বলা হয়েছে, যারা চোঙা প্যান্ট, চোখা জুতো ও কড়া মেজাজে বিদ্যমান। 1-4 দাগে প্রশ্ন দেওয়া আছে, গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র, লেখকের এমন মন্তব্যের কারণ কি। তো উত্তরটা আমরা লিখব, লেখক জগদীশচন্দ্র বসু গাছকে নিবিড়ভাবে ভালোবেসে তাদের জীবনের বিভিন্ন দিকগুলিকে পর্যবেক্ষণ করে এমন মন্তব্য করেছেন। মানুষের মতো এদের জীবনে অভাব, অনটন এবং দুঃখ কষ্ট আছে। অভাবে পড়ে এরাও মানুষের মধ্যে চুরি ডাকাতি করে। মানুষের মধ্যে যেমন সদ্গুণ আছে, এদের মধ্যেও সেই সদ্গুণের বহিঃপ্রকাশ লক্ষ্য করা যায়। এরাও একে অন্যকে সাহায্য করে। 1-5 দাগে প্রশ্ন দেওয়া আছে, তবু নেই সে তো নেই, নেই রে কি না থাকার যন্ত্রণা পংক্তিটিতে মর্মরিত হয়ে উঠেছে। তো উত্তর লিখতে হবে, বুদ্ধদেব বসুর লেখা হাওয়ার গান কবিতায় হাওয়াদের কোনো বাড়ি না থাকায় তারা পৃথিবীর সর্বত্র জলে স্থলে পাহাড়ে বন জঙ্গলে বাড়ির খোঁজ করে বেড়ায়। তাদের এই কোনো স্থায়ী ঠিকানা বা আপন আশ্রয় না থাকার যন্ত্রণা পংক্তিটিতে মর্মরিত হয়ে উঠেছে। 1-6 দাগে প্রশ্ন দেওয়া আছে, ছন্দহীন বুনো চালতাকে ছন্দহীন বলা হয়েছে কেন। তো উত্তরটা লিখতে হবে, বাতাসহীন দুপুরে বুনো চালতার ডালে কোনো দোলন দেখা যায় না। প্রকৃতিতে যেন ভিজে বেদনার গল্প আকাশের নিচে কেঁদে কেঁদে ভেসে বেড়াচ্ছে, আর সেই বেদনাতেই বুনো চালতা ছন্দহীন। এরপর দেওয়া আছে 2 দাগে, নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো, প্রতিটি প্রশ্নের মান 3। 2-1 দাগে প্রশ্ন দেওয়া আছে, দাঁড়াও কবিতার ভাববস্তু আলোচনা করো। তো উত্তরটা আমরা এভাবে লিখব, কবি শক্তি চট্টোপাধ্যায় দাঁড়াও কবিতাটির মধ্যে মানুষের মানবিকতার অবক্ষয়ের দিকটিকে তুলে ধরেছেন। মনুষ্যত্ব, বিবেক, বোধ ইত্যাদি যেগুলি মানুষের সদ্গুণ বলে বিবেচিত, সেই সমস্ত গুণসম্পন্ন মানুষকে তিনি অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। সেই সমস্ত মানুষের কথা কবি সর্বদা মনে করেন এবং যেভাবেই হোক প্রতিটি মানুষের পাশে এসে যেন দাঁড়ায়, এটাই কবিতার মূল বিষয়বস্তু। এরপরে দেওয়া আছে 2-এর দাগে, রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হয়ে গেল, রমেশের বিস্ময়ের কারণ কি। তো উত্তরটা আমরা এভাবে লিখব, উদ্ধৃত অংশটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পল্লী সমাজ পাঠ্যাংশ থেকে নেওয়া হয়েছে। রমেশ রমার কাছে বাঁধ কাটার প্রস্তাব নিয়ে উপস্থিত হয়। সে আশা করেছিল চাষিদের বাঁচাতে বাঁধ কাটায় নিশ্চয় রমার মত থাকবে, কিন্তু রমাকে বিষয়টি জানাতেই সে প্রথমে মাছের বন্দোবস্তের কথা জিজ্ঞাসা করে। রমেশ তখন এই সামান্য ক্ষতিটাকে মেনে নিতে অনুরোধ জানালে রমা সোজাসুজি জানিয়ে দেয় অতগুলো টাকা সে লোকসান করতে পারবে না। তাই সে রমেশকে জানিয়ে দেয় বাঁধ কাটায় তার মত নেই। এভাবে রমেশের ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো। এই অপ্রত্যাশিত আশাভঙ্গে রমেশ হতবুদ্ধি হয়ে গেল। তো এই প্রশ্নের উত্তরটা আমরা এভাবে লিখলাম। পরের প্রশ্ন আছে 3-2 দাগে, আমি নেমে পড়লুম তাড়াতাড়ি, কোথা থেকে কেন নেমে পড়েছিলেন। তো উত্তরটা আমরা এভাবে লিখব, উদ্ধৃতাংশটি অচিন্ত্রকুমার সেনগুপ্তের ছন্নছাড়া কবিতা থেকে নেওয়া হয়েছে। একটি বেওয়ারিশ ভিখারি গাড়ি চাপা পড়ায় একদল ছন্নছাড়া বেকার যুবক ফাঁকা ট্যাক্সি খুঁজছিল। এমন সময় কবি সহানুভূতিশীল দরদি মনের পরিচয় দিয়ে তাদের গাড়িতে লিফট দিতে চায়। রক্তে মাংসে দলা পাকিয়ে যাওয়া ভিখারির শরীরটিকে তারা
পাজাকোলা করে তুলে নেয় ট্যাক্সিতে। কিন্তু কবি তাদের মতো মানবিক নন, তাই ভিখারির দেহের রক্তের দাগ থেকে ভদ্রতা ও শালীনতাকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়েন। পরের প্রশ্ন দেখব কী দেওয়া আছে, 2-4 দাগে দেওয়া আছে জীবনের ধর্ম গাছের কথা রচনায় কিভাবে ব্যক্ত হয়েছে। তো এই প্রশ্নের উত্তরটা আমরা এখানে লিখেছি, গাছের কথা নামক রচনায় জগদীশচন্দ্র বসু গাছের জীবন ধর্মের আলোচনা প্রসঙ্গে জীবনের স্বাভাবিক ও সাধারণ ধর্ম সম্পর্কে সুনিশ্চিত মতামত দিয়েছেন। শুকনো ডাল আর জীবিত গাছের তুলনা করে তিনি বলেছেন, বিকাশ, বৃদ্ধি ও গতি হলো জীবনের ধর্ম। শুকনো ডালের এই বৈশিষ্ট্য নেই। গতি বোঝাতে লেখক লতানো গাছের উদাহরণ দিয়েছেন। বিকাশ ও পরিণতি যে প্রাণের ধর্ম তা বোঝাতে তিনি বীজ ও ডিমের কথা বলেছেন। উত্তাপ, জল ও মাটির সংস্পর্শে বীজ থেকে অঙ্কুরোদ্গম হয় এবং তা থেকে যথাসময়ে চারাগাছ বৃদ্ধি পেয়ে পরিণত হয়ে ওঠে। অনুরূপভাবে মানব জীবনেও উপযুক্ত পরিবেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বা আছে। পরের প্রশ্ন দেওয়া আছে 2-5 দাগে, কী করে বুঝবো আসলে কী করতে হবে? উদ্ধৃতিটির আলোকে বুকু চরিত্রটির অসহায়তার স্বরূপ উদ্ঘাটন করো। তো এই প্রশ্নের উত্তরটা আমরা এখানে লিখেছি, বুকুকে দুপুরবেলা তার মা 100 বার করে বুঝিয়েছিল সবসময় সত্য কথা বলতে হবে এবং কারো কাছে কোনো কিছু গোপন করা উচিত নয়। তাই অতিথিদের অসময়ে বাড়িতে আসা প্রসঙ্গে মা ও বাবা যে মন্তব্যগুলি করেছেন এবং বিরক্তি প্রকাশ করেছেন সেগুলিকে সে অতিথিদের সামনে প্রকাশ করে দেয়। ছোট্ট বুকু ভেবেছিল মা হয়তো সত্য কথা বলে সন্তুষ্ট হবেন, উল্টে যে তাকেই মার খেতে হতে পারে সে ভাবেনি। অর্থাৎ সরল স্বাভাবিক 6 বছরের শিশু বুকুর পক্ষে স্থানকাল পাত্র বিবেচনা করে কথা বলার দক্ষতা গড়ে ওঠেনি বলেই সে অসহায়তার সম্মুখীন হয়েছে। দেখব পরের প্রশ্ন কী দেওয়া আছে, 2-6 দাগে দেওয়া আছে, আজ সকালে মনে পড়লো একটি গল্পটি বিবৃতি করো। তো গল্পটি হলো নাটোরে অনুষ্ঠিত প্রভিন্সিয়াল কনফারেন্সে বাংলা ভাষার প্রচলন। লেখক শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর তার কাকা রবীন্দ্রনাথ ও অন্যান্যদের সঙ্গে গিয়েছিলেন নাটোরে। সেখানে প্রভিন্সিয়াল কনফারেন্সে ইংরেজিতে সেই বক্তৃতা শুরু হয়। সঙ্গে সঙ্গে বাংলা বলে অবনীন্দ্রনাথ ও তার সঙ্গীরা প্রতিবাদ শুরু করেন। এরপর কেউ আর ইংরেজিতে বক্তৃতা করতে পারেননি, এমনকি ইংরেজি দুরস্থ লালমোহন ঘোষও শেষ পর্যন্ত বাংলায় বলতে বাধ্য হন। এটি লেখকের মনে রাখার মতোই ঘটনা। এইভাবেই কনফারেন্সে বাংলা ভাষা চালু হয়। তো এইভাবে আমরা লিখলাম 2-6 প্রশ্ন উত্তর। 3 দাগে দেওয়া আছে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 3-1 দাগে প্রশ্ন দেওয়া আছে, নির্দেশক বা বিবৃতিমূলক বাক্যের একটি উদাহরণ দাও। প্রশ্নের মান দেওয়া আছে 1। তো কোনো কিছু সাধারণভাবে বর্ণনা করা হয় যে বাক্যে, তাকে নির্দেশক বা বিবৃতিমূলক বাক্য বলে। যেমন চাষিরা মাঠে কাজ করছে, এটা হচ্ছে একটা নির্দেশক বা বিবৃতিমূলক বাক্যের উদাহরণ। 3-2 দাগে দেওয়া আছে, শূন্যস্থান পূরণ করে প্রশ্নের মান দেওয়া আছে 1 × 4 = 4। 4টি কোশ্চেনের জন্য 1 নম্বর করে 4 নম্বর দেওয়া আছে। তো এখানে প্রথমে দেওয়া আছে আনন্দ, অর্থাৎ আনন্দসূচক একটা বাক্য লিখতে হবে। তো আমরা লিখেছি হুররে আমরা জিতে গেছি, এটা হচ্ছে আনন্দসূচক একটা বাক্য। তারপর দেওয়া আছে বিস্ময়, কি তুমি পরীক্ষায় ফেল করেছো, এটা হচ্ছে কি একটা বিস্ময়সূচক বাক্য। তারপর হচ্ছে উচ্ছ্বাস, আহা কি সুন্দর পাখি, এটা হচ্ছে উচ্ছ্বাসসূচক একটা বাক্যের উদাহরণ। তারপর ঘৃণা, লোকটির কি বিদঘুটে চেহারা, এটা হচ্ছে এটা ঘৃণাসূচক বাক্যের একটা উদাহরণ। 3-3 দাগে দেওয়া আছে উদাহরণ দাও 1 × 5 = 5। এবং প্রথমে দেওয়া আছে ক্রিয়াবাচক বিশেষ্য। তো ক্রিয়াবাচক বিশেষের উদাহরণ দিতে হবে। হাঁটা, দৌড়ানো, খেলা, এগুলো হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য। সাপেক্ষবাচক সর্বনাম, যে, যিনি, যারা, যা, এগুলো হচ্ছে কি সাপেক্ষবাচক সর্বনাম। সর্বনামের বিশেষণ, তুমি ভালো, এখানে ভালো এটা হচ্ছে সর্বনামের বিশেষণ। এরপরে দেওয়া হচ্ছে আলংকারিক অব্যয়, তুমি কিন্তু কাজটা ভালো করলে না, তো এখানে কিন্তু এটা হচ্ছে একটা আলংকারিক অব্যয়। এরপর হচ্ছে অসমাপিকা ক্রিয়া, ময়ূর পেখম তুলে নাচছে, তো তুলে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এরপরে দেখো 3-4 দিকে দেওয়া আছে কাঁচা ও বসা শব্দ দুটিকে 5টি ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো। 5 + 5 = 10 দেওয়া আছে। তো কাঁচা শব্দটিকে 5টি ভিন্ন ভিন্ন বাক্যে ব্যবহার করতে হবে। তো প্রথমে আমরা লিখেছি কাঁচা বয়সে অনেকেই ভুল করে, তো এখানে কাঁচা মানে হচ্ছে কম বয়স। 2 দাগে আছে বরুণ ইংরেজিতে বড্ড কাঁচা, এখানে কাঁচা হচ্ছে অদক্ষ। 3 হচ্ছে আমি কখনোই কাঁচা কাজ করি না, এখানে কাঁচা হচ্ছে অপরিণত বুদ্ধি। 4 দাগে লিখেছি 4 নম্বরে লিখেছি কাঁচা মালের অভাবে উৎপাদন বন্ধ হয়ে গেছে, এখানে কাঁচা হচ্ছে কি শিল্পের
যে শিল্পের কাঁচামাল সেটা বা শিল্পের উৎপাদন। 5 লিখেছি কি কাঁচা সোনায় খাদ মিশিয়ে গহনা তৈরি করতে হয়। এখানে কাঁচা হচ্ছে কি বিশুদ্ধ, এখানে কাঁচা মানে হচ্ছে বিশুদ্ধ। এরপর হচ্ছে বসা, এটা দিয়েও 5টা বাক্য লিখতে হবে। ছাত্রছাত্রীরা গাছের নিচে বসে আছে, তো এখানে বসা হচ্ছে উপবেশন মানে বসে থাকা যেটা। 2 হচ্ছে বসে বসে খেলে কুবেরের ধন ফোরাতেও সময় লাগে না, তো এখানে বসে মানে কি বিনা পরিশ্রমে। 3 নম্বরে হচ্ছে বটতলার মোড়ে স্বপ্নপ্রাপ্ত শিবলিঙ্গ বসিয়ে তন্ময় শিব মন্দির বানানোর পরিকল্পনা করছে, এখানে বসা হচ্ছে স্থাপন। এরপর 4 নম্বরে হচ্ছে কারখানা বন্ধ হয়ে যাওয়ায় বহু শ্রমিক বসে রয়েছে, এখানে বসা হচ্ছে কি কর্মহীন। 5 নম্বর হচ্ছে তার বলা কথাগুলি আমার মনে বসে গেছে, তো এখানে বসে গেছে মানে হচ্ছে কি দাগ কেটে গেছে আর কি। এরপরে দেওয়া আছে 4 নম্বরে বন্যার প্রকোপে গ্রামের বহু কৃষিজমি নদীর গ্রাসে হারিয়ে যাচ্ছে, নদীর পাড়গুলির স্থায়ী রক্ষণাবেক্ষণ প্রয়োজন, এ বিষয়ে সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি চিঠি লেখো। প্রশ্নের মান দেওয়া আছে 5। তো উত্তরটা এভাবে লিখতে হবে, সম্পাদক যুগান্তকারী পত্রিকা, যে কোনো একটি পত্রিকার নাম এবং ঠিকানা এখানে লিখতে হবে। আমরা যে কোনো একটি পত্রিকার নাম ঠিকানা এখানে লিখেছি, ধারাকান্দি গৌরীপুর 22070 কলকাতা, তারপরে একটা তারিখ এখানে লিখতে হবে, যে ডেটটা লিখছো সেই ডেটটা এখানে দিতে হবে। তারপর বিষয়, যে বিষয় আমরা লিখছি সেই বিষয়ের উপর সেই বিষয়টা এখানে লিখতে হবে। বিষয় হচ্ছে কি নদীর পাড়গুলির স্থায়ী রক্ষণাবেক্ষণের জন্য আবেদন। তারপরে মহাশয় বা মহাশয়া, বাংলা একটি নদী প্রধান এলাকা। নদী যেমন আমাদের জল পলি দিয়ে সমৃদ্ধ করে, ঠিক তেমনি প্রচণ্ড বন্যায় নদীর নিকটবর্তী এলাকাগুলি চরম ক্ষতির সম্মুখীন হয়। প্রতি বছর মালদা, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, হাওড়ার উদয়নারায়ণপুর ও হুগলির খানাকুল বন্যার প্রকোপে জলমগ্ন হয়। শুধু তাই নয়, বন্যার প্রকোপে গ্রামের বহু কৃষিজমি নদীগ্রাসে হারিয়ে যাচ্ছে, গৃহহীন ও সম্পদহীন হয়ে যাচ্ছে হাজার হাজার কৃষক। এই প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে উঠতে নদীর পাড়গুলির স্থায়ী রক্ষণাবেক্ষণের প্রয়োজন। নদীর তীরবর্তী এলাকায় যেখানে পাড় সহজে ভেঙে যাওয়ার আশঙ্কা আছে সেখানে বাঁধ দেওয়ার ব্যবস্থা করতে হবে। সরকারি ও এলাকার মানুষের উদ্যোগে বেশি করে গাছ লাগাতে হবে এবং ক্ষয়প্রবণ অঞ্চল থেকে বসতি সরিয়ে আনতে হবে। নদীর পাড়গুলির স্থায়ী রক্ষণাবেক্ষণ গ্রহণ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনার বহুল প্রচারিত পত্রিকায় গুরুত্বপূর্ণ পত্রটি প্রকাশ করলে বিশেষভাবে বাধিত হব। এরপর ডান দিকে বিনীত নিজের নামটা লিখতে হবে, তারপর নিজের যেখান থেকে লেখা হচ্ছে সেই ঠিকানাটা এখানে লিখতে হবে। তো পার্ট 7-এ 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও এবং প্রশ্নের মান দেওয়া আছে 3 × 5 = 15। একের দাগে প্রশ্ন দেওয়া আছে, তুমি তাহার পাশে এসে দাঁড়াও, কার প্রতি কবির এই আহ্বান, কার পাশে কিভাবে এসে দাঁড়াতে হবে বলে কবি জানিয়েছেন। তো উত্তরটা আমরা এভাবে লিখব, দাঁড়াও কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায়ের মনুষ্যত্ব ও বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষের প্রতি এই আহ্বান, অসহায় নিপীড়িত লাঞ্ছিত মানুষের পাশে অসহায়ের সহায় হয়ে বন্ধুর মতো পাশে দাঁড়াতে হবে বলে কবি জানিয়েছেন। 1-2 প্রশ্ন দেওয়া আছে, রমেশ কহিল তুমি অত্যন্ত হীন ও নীচ, কাকে রমেশ একথা বলেছেন, তার একথা বলার কারণ কি। উত্তরটা লিখতে হবে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ রচনাংশে রমেশ রমাকে একথা বলেছে। গ্রামের 100 বিঘা জমি সংলগ্ন জমি জলমগ্ন হয়ে পড়েছে, এমতো অবস্থায় গ্রামের জমিদার বেনি ঘোষাল ও রমা তাদের পুকুরের মাছের ক্ষতির জন্য জমির জল বার করতে দিতে চাইছিল না, কিন্তু রমেশ এত নিষ্ঠুর ও নীচ মনোবৃত্তির বলে কখনোই ভাবেনি। চিরকাল তাকে উদার প্রকৃতির মনে করে এসেছে, তাই রমেশ রমাকে কথা বলেছে। পরের প্রশ্ন হচ্ছে 1-3, একটা স্ফুলিঙ্গহীন ভিজে পারদের স্তূপ কাদের সম্পর্কে কেন একথা বলা হয়েছে। প্রশ্নের মান দেওয়া হচ্ছে 1+2 = 3। তো উত্তরটা লিখতে হবে, অচিন্ত্য কুমার সেনগুপ্তের ছন্নছাড়া কবিতায় বেকার নিরাশ্রয় কয়েকজন কম বয়সী যুবকের কথা এখানে বলা হয়েছে। এখানে ছন্নছাড়া বেকার ছেলেদের প্রতি ব্যঙ্গ করা হয়েছে। কবি বলতে চেয়েছেন তাদের মধ্যে আগুনের স্ফুলিঙ্গ অর্থাৎ জ্বলে ওঠার সম্ভাবনা ছিল, কিন্তু সমাজ পরিস্থিতি তাদের আশায় জল ঢেলে দিয়েছে, তাই তারা সমাজের উচ্ছিষ্টে পরিণত হয়েছে। এরপরের প্রশ্ন হচ্ছে 1-4 দাগে, আমাদের দৃষ্টি হইতে দূরে গেল বটে কিন্তু বিধাতার দৃষ্টির বাহিরে যায় নাই। কোন প্রসঙ্গে প্রাবন্ধিক এই মন্তব্যটি করেছেন, বিধাতার দৃষ্টির বাহিরে যায় নাই, এ কথার তাৎপর্য কী।
তো উত্তরটা লিখতে হবে জগদীশচন্দ্র বসু রচিত গাছের কথা রচনাংশে একটি ক্ষুদ্র বীজের কথা বলা হয়েছে যেটি ভাঙা ইট অথবা মাটির ডেলার নিচে আশ্রয় নিয়েছিল। মানুষ এই বীজটিকে দেখতে না পেলেও প্রকৃতির দৃষ্টির বাইরে যায় না, কিন্তু কিছুদিন পর্যন্ত সেটি বীজের কঠিন আবরণের মধ্যে ঘুমিয়ে থাকে। যথাসময়ে সেটি থেকে অঙ্কুর বের হয় ও বৃক্ষ শিশুর জন্ম হয়। 1-5 দাগে আছে রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে। কোন কবিতার অংশ কবির মনে এমন অনুভূতি জেগেছে কেন? তো উত্তরটা হবে উদ্ধৃতাংশটি জীবনানন্দ দাশের লেখা পাড়াগার দুপহর ভালোবাসি কবিতার অংশ। পরের অংশের উত্তরটা হবে কবি জীবনানন্দ দাশ প্রকৃতি প্রেমিক কবি হলেও তিনি এই কবিতায় এক প্রচ্ছন্ন দুঃখের ইঙ্গিত দিয়েছেন। দুপুরবেলায় সমস্ত প্রকৃতি নিস্তব্ধ থাকে, দেখে মনে হয় প্রকৃতি যেন শোক যাপন করছে। শঙ্খচিলের চিৎকার, জলসিঁড়ি, নৌকার পাশে পড়ে থাকা বুনো চালতার ছায়া সব কিছু এই ইঙ্গিত বহন করে। পরের প্রশ্ন হচ্ছে 2 দাগে নিচের ব্যাকরণগত প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মান দেওয়া আছে 1 × 5 = 5। 2-1 দাগে দেওয়া আছে বাক্যের মধ্যে ক্রিয়াপদটি কিভাবে গঠিত হয়। তো উত্তর লিখতে হবে ক্রিয়াপদ ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে বাক্যের ক্রিয়াপদ গঠিত হয়। 2-2 প্রশ্ন হচ্ছে আপেক্ষিক ভাবের একটি উদাহরণ দাও। তো আপেক্ষিক ভাবের একটি উদাহরণ হচ্ছে যদি তুমি মন দিয়ে পড়ো তাহলে ভালো রেজাল্ট করবে। 2-3 আছে মনোবৃত্তি নিত্যবৃত্তি অতীত বলতে কী বোঝো। তো নিত্যবৃত্তি অতীত হচ্ছে যে ক্রিয়ার দ্বারা অতীতে প্রায়ই ঘটতো এরকম ঘটনা বোঝায় তাকে নিত্যবৃত্ত অতীত বলে। যেমন স্কুলের ছুটির সময় আমরা মামার বাড়ি বেড়াতে যেতাম। 2-4 দেওয়া আছে নিত্য অতীত ও ঘটমান অতীতের পার্থক্য কোথায়। তো নিত্য অতীত পূর্বে নিয়মিত কোনো ঘটনা ঘটতো বোঝালে সেখানে নিত্য অতীত হয়। আর ঘটমান অতীত হচ্ছে পূর্বে কোনো ঘটনা ঘটছিল বা চলছিল বোঝালে ঘটমান অতীত হয়। পরের প্রশ্ন হচ্ছে 2-5 দাগে রূপ ও অর্থ অনুসারে ক্রিয়ার কালকে কটি ভাগে ভাগ করা যায়। তো রূপ ও অর্থ অনুসারে ক্রিয়ার কালকে 2 ভাগে ভাগ করা যায়, যথা মৌলিক কাল ও সরল কাল এবং যৌগিক কাল। তো এখানে শেষ হলো ক্লাস 8-এর বাংলা বিষয়ের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি দেওয়া হয়েছে পার্ট 6 এবং পার্ট 7 অর্থাৎ সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের জন্য, তার সমস্ত উত্তরগুলি সম্পর্কে এই ভিডিওটিতে আলোচনা করা হলো। ভিডিওটিকে শেয়ার করে দিও প্রত্যেকের কাছে যাতে সবাই এখান থেকে উত্তরগুলি সঠিকভাবে জেনে নিতে পারে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনের অল অপশনটিকে সিলেক্ট করে রেখো পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য এন্টায়ার ভিডিও। সি ইউ অন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই।